কোয়ার্টার ফাইনালে ওঠার আগে রাউন্ড অফ 16-এর আর্সেনালের ম্যাচ এবং বোদো গ্লিমতের থেমে যাওয়া নিয়ে না কথা বললেও হয় না। মঙ্গলবারের ফলাফলগুলো আমরা একটু দেখে নিতেই পারি, যেখানে আর্সেনাল লেভারকুজেনকে ডিসপ্যাচ করেছে খুব ইজিলি 2-0 গোলে তাদের ঘরের মাঠে। সেখানে আর্সেনালকে খুব একটা বেগ পেতে হয়নি। এবং একই সঙ্গে বোদো গ্লিমত, হু উড হ্যাভ নোন যে স্পোর্টিং সিপি ওয়ান অফ দ্য রেমনতাদাস অফ রেমনতাদাস রচনা করবে তাদের ঘরের মাঠে জোজে আলভালাদাতে, যেখানে 3 গোলের লিড থেকে, মানে 3 গোলের অ্যাগ্রিগেট থেকে তারা 5টা গোল দিয়ে দিল বোদো গ্লিমকে। যেখানে আমরা সবাই বলছিলাম যে বোদো গ্লিম পরের রাউন্ডে চলে যাবে, সেই রূপকথাটা আসলে থেমে গেল রাউন্ড অফ 16-এ এসেই। তার মানে এই নয় যে রূপকথাটার মাহাত্ম্য কমে যাচ্ছে, বরং স্পোর্টিং সিপির এই 1982-83 সালের পর এই প্রথমবার কোয়ার্টার ফাইনালে ওঠাটাও ইজ মোর লাইক আ ভেরি বিউটিফুল স্টোরি। কিন্তু সেটা তাদের এখন ফেস করতে হবে আর্সেনাল এগেইনস্টে। বাট হাউ মাচ চান্স আমরা দেখছি আর্সেনাল এগেইনস্টে? আমার মনে হয় আর্সেনাল আসলে যেভাবে তারা খেলেছে সেই জায়গাটায় এইটা আসলে প্রমাণ করে যে আর্সেনাল কিন্তু এই লেগটা 2-0 গোলে আপনার জিতে গেল। লেভারকুজেনের এগেইনস্টে তাদের ফার্স্ট লেগের রেজাল্ট ছিল 1-1, সেইটাকে তারা ঘুরিয়ে দিল হচ্ছে 2-0 করে। এজে গোল করলেন, ডেকলান রাইস সেখানে গোল করলেন। আর্সেনাল আসলে একটা সলিড পারফরমেন্স আর্সেনালের কাছ থেকে আমরা দেখেছি। ওই জায়গায় স্পোর্টিং সিপি এবং আর্সেনালের ম্যাচটা আমার মনে হয় আর্সেনাল সেফ সাইডে থেকেই খেলবে, এবং ওই ম্যাচের আর্লি প্রেডিকশনও যদি আপনি করতে পারেন, আমার মনে হয় আর্সেনালের দিকে আসলে ম্যাক্সিমাম মানুষের প্রেডিকশনটা যাওয়াটা খুবই স্বাভাবিক। খুবই স্বাভাবিক, কারণ আর্সেনাল পরের মাঠ, ঘরের মাঠ সবকিছুর মধ্যেই আর্সেনাল তাদের ওই চ্যাম্পিয়ন্স মেন্টালিটিটা মনে হয় ধীরে ধীরে তারা প্রকাশ করতে পারছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আগের রাতে আমরা আরো কি দেখলাম, ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদের ম্যাচ আমরা সেখানে দেখলাম। ওই ম্যাচের তো আসলে ঘটনার শেষ হয়নি। অফসাইডে গোল বাতিল হয়ে যাওয়া, পেনাল্টি পাওয়া, রেড কার্ড দেখা বার্নার্ডো সিলভার। আচ্ছা, একটা কোশ্চেন অ্যান্সার দেন তো, বার্নার্ডো সিলভা যদি ওই ম্যাচের রেড কার্ডটা ওই স্টেজে না দেখতেন, এই ম্যাচের ফলাফল কমপ্লিটলি ডিফারেন্ট হতো। আপনি ম্যানচেস্টার সিটি হয়তো জিততো না, বাট ম্যানচেস্টার সিটি এই টাইটাকে এক্সট্রা টাইম পর্যন্ত হয়তো নিয়ে যেতে পারতো। ওই রকম ক্যালিবার বার্নার্ডো সিলভা ম্যাচটা ঘুরিয়ে দিতে পারতেন। এবং ওই ম্যাচের প্রথম 30 মিনিট কিন্তু ম্যানচেস্টার সিটি কনসিস্টেন্টলি বম ফরওয়ার্ড করেছে বা রিয়াল মাদ্রিদের বক্সে। বার্নার্ডো সিলভা থাকলে আপনি এক্সপেক্ট করতে পারতেন রাইট কিংবা মাঝে মাঝে লেফট সাইডে বেশ কিছু ওভারলোড। এবং যখন ভালভের্দে রাইট ব্যাক রোলে এসে হচ্ছে ট্রেন্টকে সাপোর্ট দিচ্ছিলেন, বার্নার্ডো সিলভা যদি ওখানে ড্রিফট করে মাঝখানে ঢুকে যাওয়ার চেষ্টা করতে পারতেন, তখন মানে রিয়াল মাদ্রিদকে যথেষ্ট পরিমাণ ঝামেলায় পড়তে হতো। এবং সেরকম ফেজও কিন্তু যাচ্ছিল 10 জনের দল নিয়েও, কিন্তু আলটিমেটলি 10 জনের দল নিয়ে আপনি রিয়াল মাদ্রিদের সাথে কন্টেইন করতে পারেন। যেখানে ভিনিসিয়াসের পেনাল্টিটা হইলো না, মানে গোলটা হইলো, কিন্তু তারপর ভিনিসিয়াস তো একটা অফসাইডে তো গোল বাতিল হইলো। তারপর তো হচ্ছে আবার তিনি গোলটা খুব ইজিলি করেই ফেললেন, 2-1 ম্যাচটা জিতে গেল। সো ম্যানচেস্টার সিটির জন্য এটা আর একটা বার্তা যে পেপ গুয়ার্দিওলা 10 বছর ধরে ম্যানচেস্টার সিটিকে ম্যানেজ করছেন। মাত্র একবার চ্যাম্পিয়ন্স লিগ জিতলেন, একবার গিয়ে হারলেন, সেমিফাইনালে বাদ পড়লেন, রিয়াল মাদ্রিদের কাছে 3বার হারলেন, লিওর কাছে হারছেন, তিনি হারছেন টটেনহামের কাছে, লিভারপুলের কাছে। ইট সেজ যে চ্যাম্পিয়ন্স লিগের গ্রেভিটা আসলে পেপ গুয়ার্দিওলার জন্য না। ম্যানচেস্টার সিটি জানি না আসলে পেপ গুয়ার্দিওলা কন্টিনিউ করবে কিনা, করলে অবশ্যই হয়তো অনেকগুলো আবার নতুন চেঞ্জ করতে হবে। পেপ গুয়ার্দিওলা বলছেন যে আসলে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে হলে যেরকম প্লেয়ার দরকার বা যেরকম ক্যালিবার দরকার, প্রিমিয়ার লিগের স্টাইল একরকম, চ্যাম্পিয়ন্স লিগের স্টাইল একরকম, সেটা ম্যানেজ করা ইট গেটস ভেরি ডিফিকাল্ট। ওটা থিওরিটিক্যাল আলোচনায় আর না ঢুকি, তবে ইটস ভেরি মাচ এভিডেন্ট যে রিয়াল মাদ্রিদ এক্স্যাক্টলি, এবং রিয়াল মাদ্রিদ তারা ম্যানচেস্টার সিটিকে হারিয়ে পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে। আচ্ছা, এই মঙ্গলবার এবং বুধবারের ম্যাচ নিয়ে তো আমাদের একটা প্রেডিকশন গেমও তো আসলে চলছে। আর সেই প্রেডিকশন গেমের রেজাল্টগুলো যদি আমরা একটু দেখি, এই রাউন্ডে আসলে কি কি হলো, লিডার বোর্ডে কে কোন জায়গায় এই মুহূর্তে অবস্থান করছে, সেইটাও যদি আমরা একটু দেখে নিই। পুরোপুরি আপনার স্পোর্টিং সিপি আর বোদো গ্লিমটের ম্যাচটা, ওইটা তো আপনার পুরো হচ্ছে সবাই মাইনাস, মানে ওইটার মধ্যে কোনো উপায় নাই, সবাই -5। আমি একটু সেটা পয়েন্টটা ড্র করতে পারি, আপনি বলতে থাকেন। সেটা ওই জায়গায় আপনার পরের ম্যাচগুলো যদি আমরা একটু দেখে নিই। আচ্ছা, গেমের লিডার বোর্ডের এই যা অবস্থা হয়েছে রাউন্ড অফ 16-এর সেকেন্ড লেগ প্রেডিকশনে, সেখানে আমি 35, রিফাত মাসুদ 35, শরীফুল হক 25, তৌসিফ তানিও হচ্ছে 35 পেয়েছেন। কিন্তু মাইনাসের হিসাব যদি করে, আমি আসলে মাইনাসের সংখ্যাটা একটু কম, আমি -10। শরীফুল হক আপনি দ্বিতীয় স্থানে আসলে এই জায়গায় থাকতে পেরেছিলেন মাইনাসের হিসেবে, -11, রিফাত মাসুদ -13 এবং তৌসিফ হচ্ছে গিয়ে -15। অর্থাৎ সেকেন্ড লেগে যেসব ম্যাচ ছিল এর মধ্যে সবচেয়ে বেশি মাইনাস খেয়েছে তৌসিফ, সবচেয়ে কম মাইনাস খেয়েছে। কিন্তু তৌসিফ সবচেয়ে বেশি মানে ছক্কা মেরেছে, কারণ
কেউ এক্সপেক্ট করে নাই এবং কেউ ম্যান সিটি রিয়াল মাদ্রিদের ম্যাচে রিয়াল মাদ্রিদকে জেতায়নি, একমাত্র তৌসিফ 1-2 গোলের স্কোর লাইন দিয়ে এবং সে কিন্তু রিয়াল দুই মাদ্রিদ লেগেই এবং- জিতিয়েছিল। এবং আপনারা 2 লেগে জিতেছে এবং আর্সেনাল লেভারকুজেনে 3 জনই আপনারা 10 করে পাইছেন। আমি বেচারা সেখানে এতগুলো কিছু দিয়ে এক গোলে শেষ হবে, তারপর সেটা এক্সট্রা টাইমে গড়াবে, সেটা দিয়ে কোনো লাভ হয়নি, 5 পেয়েছি, সো দ্যাটস ফাইন। কিন্তু আপনি যে জায়গাটায় ঘুরে দিয়েছেন, আপনি যে জায়গায় লেভারেজ পেয়েছেন, সেটা হচ্ছে চেলসি পিএসজি ম্যাচে আপনি প্রেডিক্ট করেছিলেন যে পিএসজি জিতবে 1-2 গোলে এবং বাকি রিফাত মাসুদ তৌসিফ দুজনেই বলেছিল চেলসি জিতবে, সো সেই কারণে তারা পিছিয়ে গেছে, আপনি এগিয়ে গেছেন। আর রিফাত মাসুদ যেখানে ছক্কা মেরেছে সেটা হচ্ছে বায়ার্ন আতালান্তার ম্যাচে, হি প্রেডিক্টেড 4-1, দ্যাটস ওয়াই রিফাত মাসুদ লিডার বোর্ডে একটা ভালো জাম্প পেয়েছে। তবে 2 লেগ মিলে কি হিসাব সেটাও আমাদের একটু দেখা দরকার। 2 লেগ মিলে প্রেডিকশন গেমে নাবিল খান, রিফাত মাসুদ এবং তৌসিফ প্লাস পয়েন্ট স্কোর করেছেন 55 করে। আমি শরীফুল হক 50-এ আমাকে থামতে হয়েছে। মাইনাসের খাতাটা খুবই গুরুত্বপূর্ণ। মাইনাসের খাতায় নাবিল খান আপনি খেয়েছেন সবচেয়ে কম -17, রিফাত মাসুদ খেয়েছেন কম থেকে তৃতীয় কম -21, সবচেয়ে বেশি মাইনাস খেয়েছেন তৌসিফ হাসান -22, আমার মাইনাসের খাতায় -20। প্লাস মাইনাসের হিসাবটা কীরকম সেটা আমরা প্রেডিকশন গেমটা যখন দিয়েছিলাম দিতে পারেন, কিন্তু এই 2 লেগের পয়েন্টের হিসাব বলছে 38, 34, 30, 33। এখন আমরা লিডার বোর্ডটা দেখি, লিডার বোর্ড দেখলে ক্লিয়ার হবে যে- দেখার আসলে আর কি আছে হ্যাঁ, লিডার বোর্ডে তো কেন জানেনই আসলে এত- প্রথম 8টা গেম উইক শেষে যিনি লিডার বোর্ডের প্রথম অবস্থানে ছিলেন তিনি এবারও প্রথম অবস্থানে রয়েছেন রাউন্ড অফ 16 শেষেও 55 -17, 5টা পয়েন্ট বোনাস এসেছে। ও এবং ওয়াও, আগের- মানে 50 মোহাম্মদ সালাহ যেমন এই রাউন্ডেই 50 করেছেন, হ্যারি কেইন যেমন 50 গোল করে ফেলেছেন, চ্যাম্পিয়ন্স এখানে- লিগে আমারও পয়েন্টটা হয়ে গেছে এখানে একটু 50 সো লিডার বোর্ডে নাবিল খান ফার্স্ট 53 পয়েন্ট নিয়ে, রিফাত মাসুদের পয়েন্ট হচ্ছে 34, তিনি সেকেন্ডে আছেন, তৌসিফ হাসান ইজ 33 এবং শরীফুল হক যিনি এই গেমের সকল নিয়ম বানিয়েছেন গণতান্ত্রিক উপায়ে, Right, গণতন্ত্রে right. মাত্র একজন অংশগ্রহণ করেছিলেন, সেটাও আমি আমি সবার শেষে এটাই ফেয়ার ইলেকশন, কোনো ধরনের কিছু হয়নি, সো দ্যাট ইজ ইট প্রথম রাউন্ডের লিডার বোর্ড। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.